আজকের আমার ভিডিও সকলের অতি পরিচিত বাগানবিলাস বা বোগেনভেলিয়া গাছ নিয়ে। আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন জুলাই মাসের প্রথম দিকে বাগানবিলাস বা বোগেনভেলিয়া গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে সামনের সিজনে প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছের গ্রোথ যেমন সুন্দর করতে পারবো, তার সাথে সাথে অসংখ্য ফুল ফোটাতে পারবো। আজকে আমি আমার এই ভিডিওতে কয়েকটা ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো যদি আপনারা এই সময় ফলো করতে পারেন এবং গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করা দেখাবো সেই খাবার যদি আপনারা এই সময় প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারাও আপনাদের গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন, তার সাথে সাথে গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন। এছাড়াও এই বোগেনভেলিয়া গাছের ডাল থেকে আপনারা কিভাবে খুব সহজে চারা তৈরি করতে পারবেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, এই বোগেনভেলিয়া গাছ বা কাগজ ফুলের গাছগুলোকে কেমন জায়গায় রাখবেন। এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে, তবুও কিন্তু এই গাছগুলোকে খোলা আকাশের নিচেই রাখতে হবে, কেননা এই গাছ ফুল সানলাইট ভালোবাসে। ফুল সানলাইটে রাখলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায়। বৃষ্টি থেমে যাওয়ার পরে কখনো কখনো দেখবেন খুব রোদ উঠছে, তাই এই গাছের জন্য বৃষ্টি এবং রোদ দুটোই প্রয়োজন। গাছগুলোকে ভালো রাখার জন্য অতি অবশ্যই আপনারা খোলা আকাশের নিচে রেখে দিন। ছায়াযুক্ত স্থানে এই গাছ কখনোই রাখবেন না। 2 নাম্বার টিপস, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টবের মাটিতে কত আগাছা জন্মেছে, কেননা এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু আগাছা বেড়েই চলেছে। এই আগাছাগুলো যদি আমরা এই টবের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রধান যে গাছ সেই গাছ বাড়বে না, কেননা আমরা গাছের মাটিতে যা কিছু খাবার দেব এই আগাছাগুলোই বেশিরভাগ পুষ্টি শোষণ করে নেবে, যার ফলে আমাদের প্রধান যে গাছ সেই গাছ কিছুতেই বাড়বে না। তাই আমাদের সব সময় টবের মাটি আগাছা মুক্ত রাখতে হবে। আগাছাগুলো শুধু কেটে ফেলে দিলে হবে না, একেবারে গোড়া সমেত তুলে ফেলে দিতে হবে। যদি আমরা কেটে ফেলে দিই তাহলে এই বৃষ্টির জল পেয়ে আবার সেই আগাছাগুলো নতুন করে গজাতে শুরু করবে, কেননা এই বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে। তো সেই জন্য আপনাদের কিন্তু এই রকম একেবারে গোড়া থেকে আগাছাগুলো নির্মূল করতে হবে। এছাড়াও গাছের মাটিতে যদি আগাছা থাকে তাহলে ফাঙ্গাস পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। এর পরের যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো গাছের মাটিতে মাঝে মধ্যে এইভাবে একটা নিড়ানি দিয়ে খুশে নিতে হবে, এতে মাটি অনেক ঝুরঝুরে থাকবে। কেননা এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, যার ফলে মাটির উপরিভাগ শক্ত হয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনারা মাঝে মধ্যে মোটামুটি মাসে 2 থেকে 3 বার টবের মাটির উপরিভাগ খুশে নেবেন। 4 নাম্বার টিপস হচ্ছে গাছের ডাল কাটাই ছাঁটাই। গাছের মধ্যে যদি শুকনো ডাল বা মরা ডাল থাকে তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কোনো পাতা যদি পচে গলে সেই গাছের মধ্যেই আটকে থাকে তাহলে সেগুলো ফেলে দিতে হবে। এছাড়াও বন্ধুরা, গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন দেখবেন ঠিক এই রকম কাঁটার মতো গাছের মধ্যে থেকে যায়। তো এইগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। এগুলো যদি গাছের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ ঠিকমতো হবে না এবং গাছে ভালো রকমের ফুলও ফুটবে না। এছাড়াও গাছের ডালের মাথাগুলো একটু করে টিপ কাটিং করতে হবে, অর্থাৎ একটু করে কেটে দিতে হবে। এই সময় আপনারা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং দুটোই করতে পারেন। তবে বন্ধুরা, সফট প্রুনিং অর্থাৎ হালকা ডাল কাটাই ছাঁটাই যে কোনো সময়েই করা যায়, তবে এই সময় যদি প্রয়োজন পড়ে তবেই আপনারা হার্ড প্রুনিং করবেন। তো দেখুন, আমি এই ডালটা হার্ড প্রুনিং করে দিচ্ছি, কেননা অন্যান্য ডালের থেকে এই ডালটা বেশ লম্বা হয়ে গেছে। তাই এই গাছটিকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি ওই লম্বা ডালটিকে কেটে দিলাম, এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে। তবে এই বর্ষাকালে ডাল কাটাই ছাঁটাই করার পরে অতি অবশ্যই কাটা ডালের মাথাগুলোয় এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। আপনাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড থাকে তাহলে জলে গুলে এরকম তুলি দিয়ে লাগাতে পারেন, কিংবা হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে নিয়ে এইরকম কাটা ডালের মাথাগুলোয় প্রলেপ লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইড না লাগালে বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে। 5 নাম্বার টিপস, এই গাছের রিপোর্টিং। যদি আপনাদের বোগেনভেলিয়া গাছ বা কাগজ ফুলের গাছ ছোট পটে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ পুরো টব শিকড়ে ভরে গেছে, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে।
সেই জন্য আপনাদের সেই ছোট টব থেকে গাছটিকে তুলে বড় পটে রিপোর্টিং করতে হবে। এই গাছগুলো আমার রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, তাই আমি রিপোর্টিং করব না। রিপোর্টিং যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে সমপরিমাণ মাটি, সমপরিমাণ বালি এবং সমপরিমাণ ভার্মিকম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দেবেন। তার সাথে 1 মুঠোর মতো নিমখোল দিয়ে ভালো করে মাটি তৈরি করে গাছ রিপোর্টিং করবেন। রিপোর্টিং হয়ে গেলে সেই গাছগুলোকে আপনারা কিন্তু খোলা আকাশের নিচে রেখে দেবেন না। 2 থেকে 3 দিন আপনারা শেডে রাখবেন, তারপরে খোলা আকাশের নিচে রাখতে পারবেন। তবে এই বর্ষার সময় শিকড় কাটাই ছাঁটাই না করাই ভালো। ছোট টব থেকে গাছটি তুলে একটু বড় পটে শুধু রিপোর্টিং করে ফেলুন। রিপোর্টিং করার আগে আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন। তা না হলে সেই ড্রেনেজ হোল বন্ধ হয়ে গিয়ে বা ঠিকমতো যদি তৈরি করতে না পারেন, তার কারণে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, গাছে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে। 6 নাম্বার টিপস, এই সময় অর্থাৎ জুলাই মাসে আপনারা বোগেনভেলিয়া গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন? বন্ধুরা, আমি এখানে 3 রকমের খাবার নিয়েছি। তো এই সময় আমাদের এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছের শিকড় শক্ত হবে, গাছের শাখা প্রশাখা বিস্তার করবে, তার সাথে সাথে গাছ বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যাবে। তো এই 3টি খাবারের মধ্যে 1 চামচ নিয়েছি জৈব মিশ্র সার, 1 চামচ নিমখোল, 1 চামচ অনুখাদ্য। আপনাদের কাছে যদি এই খাবারগুলো না থাকে তাহলে অনলাইনে কিংবা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন থেকে আনাতে চান তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা আনিয়ে নিতে পারেন। এই প্রত্যেকটা খাবারের মধ্যে আছে প্রচুর পুষ্টিগুণ। এই খাবার গাছের মাটিতে দিলে গাছের শিকড় যেমন মজবুত করবে, প্রচুর শাখা প্রশাখা গজাতে সাহায্য করবে, সেই রকম নিমখোল গাছের মাটিতে দিলে গাছের রক্ষা কবচ হিসেবে খুব ভালো কাজ করবে। তো প্রত্যেকটা খাবার গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরে মাটি খুব ভালো করে নেড়ে চেড়ে খাবারগুলো মিশিয়ে নিতে হবে এবং গাছের মাটিতে জল দিতে হবে। বন্ধুরা, এই সময় কিন্তু বোগেনভেলিয়া গাছের মাটিতে এই খাবারগুলো দিতেই হবে। এখন জেনে নেওয়া যাক বোগেনভেলিয়া গাছের ডাল থেকে কিভাবে আপনারা খুব সহজে চারা তৈরি করবেন। ডাল কাটাই ছাঁটাই করার পর যে ডালগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু ফেলে দেবেন না, সেগুলো ঠিক এই রকম 4 থেকে 5 ইঞ্চি সাইজ করে কেটে নেবেন এবং নিচের দিকে পাতাগুলো সবই কেটে বাদ দিয়ে দেবেন। কাটিংগুলো বসানোর জন্য আপনারা একটা টবে বা যে কোনো পাত্রে এই রকম নদীর বালি নিয়ে ভরে নেবেন। তো যে পাত্রে আপনারা কাটিং বসাবেন অবশ্যই নিচের দিকে কয়েকটা হোল করে নেবেন এবং প্রত্যেকটা কাটিং 1.5 থেকে 2 ইঞ্চির মতো বালিতে পুঁতে দেবেন এবং পুঁতে দেওয়া হয়ে গেলে গোড়াটা ঠিক এইভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা বেশ কয়েকটা কাটিং বসিয়ে দেবেন, দুটো একটা কাটিং বসাবেন না, একই সাথে অনেকগুলো কাটিং বসাবেন। কাটিংগুলো বসানো হয়ে গেলে টব ভর্তি করে জল দিতে হবে এবং ছায়াযুক্ত স্থানে আপনারা রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যেখানে হালকা আলো বাতাস চলাচল করে, অন্ধকার জায়গায় একেবারে রাখবেন না। প্রত্যেক দিন জলের স্প্রে করবেন। এই ওয়েদারে কিছুদিনের মধ্যেই দেখবেন সুন্দর চারা তৈরি হয়ে যাবে। সবশেষে যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো গাছগুলোকে ভালো রাখার জন্য আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এখন তো বর্ষাকাল, বিভিন্ন কারণে টবের মাটিতে জল জমে গাছে ফাঙ্গাস লাগতে পারে, তাই আপনারা স্যাপ বা ব্যাবিস্টিন যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারেন। 15 দিন অন্তর করলে যথেষ্ট। তবে বন্ধুরা, যখন দেখবেন বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু আপনারা কোনো রকম ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করবেন না, করেও কোনো লাভ হবে না, কেননা বৃষ্টির জলে সব ফাঙ্গিসাইড ধুয়ে যাবে। সেই জন্য যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে, আকাশ ঝলমলে পরিষ্কার আছে, সেই সময় আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। গাছে যদি নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছে কখনোই ফাঙ্গাস লাগবে না। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা এই সময় একটু মেনে চলুন এবং যে খাবার দেওয়ার কথা বললাম সেই খাবার প্রয়োগ করুন। গাছের গ্রোথ সুন্দর তো হবেই, তার সাথে সাথে গাছ ভরে ভরে ফুল দেবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।